আপনাদের আমন্ত্রণ জানাই আমি আমার রাজনৈতিক বিশ্লেষণ শুনবার জন্য। শেখ হাসিনার দীর্ঘ দমনমূলক শাসনের অবসানের পর বাংলাদেশ একটি অনিশ্চিত রাজনৈতিক পর্বে প্রবেশ করেছে। একটা নতুন দিগন্তের স্বপ্ন দেখানো হয়েছিল, যেখানে গণতন্ত্র ফিরবে, বৈষম্য কমবে এবং সাধারণ মানুষের অংশগ্রহণে রাষ্ট্র গঠিত হবে। কিন্তু সেই স্বপ্নের বাস্তবায়ন এখনো দুরাশার মতোই রয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর মানুষ ভেবেছিল এবার সত্যি এক ভিন্ন ধারার রাজনীতি দেখবে বাংলাদেশ। কিন্তু এখন দেখা যাচ্ছে পুরনো অভ্যাস, পুরনো অহংকার এবং সেই চেনা সুযোগ সন্ধানই তাই আবার ফিরে এসছে এক নতুন মোড়কে, নতুন মুখে। 2024 সালের আন্দোলন ছিল ব্যতিক্রমী। এর জন্ম কোনো বড় রাজনৈতিক দল বা আন্তর্জাতিক শক্তির সহায়তায় নয়, বরং ছাত্র, তরুণ, বেকার, মাদ্রাসার ছাত্রী, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী, স্কুলের ছাত্রী, এমনকি পল্লীর কৃষকের ক্ষোভের বিস্ফোরণে শঙ্কিত রাজনৈতিক নেতাকর্মীরা ছিলেনই। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে বিক্ষোভ শুরু হয়েছিল সেটি হঠাৎ করেই এক জাতীয় গণ অভ্যুত্থানে রূপ নেয়। আবু সাইদের মৃত্যুর ঘটনার ভিডিও যখন ভাইরাল হলো, তখন যেন রাষ্ট্র ব্যবস্থার উপর জমে থাকা সমস্ত ক্ষোভ বিস্ফোরিত হয়। এই আন্দোলনের ছিল না কোনো কেন্দ্র, নেতা বা চেনা রাজনৈতিক পতাকা। তবু এই অদৃশ্য আন্দোলনের শক্তি এতটাই প্রবল প্রভাব ফেলেছিল যে দেশের দীর্ঘমেয়াদী শাসককেও বিদায় নিতে হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে সেই অসংগঠিত অথচ ঐতিহাসিক আন্দোলনকে সংগঠিত ও পরিকল্পিত বলে উপস্থাপন করা হচ্ছে, যেন একটি নির্দিষ্ট গোষ্ঠী বা নেতা এককভাবে এই পরিবর্তন এনেছেন। এটা যেমন ইতিহাসের বিকৃতি, তেমনি গণ আন্দোলনের প্রতি অসম্মান। যারা রাজপথে জীবন দিয়েছিল, যারা আন্দোলনের প্রতিটি বাঁকে ছিল, তাদের অবদানকে অস্বীকার করে কিছু সুবিধাপ্রাপ্ত মানুষ আজ নিজেদের আন্দোলনের নায়ক বলে দাবি করছে। বিশেষ করে যারা আজ এনসিপির নেতৃত্বে রয়েছেন, তারা যেন এক নতুন পৌরাণিক চরিত্রে পরিণত হয়েছেন, যেখানে ত্যাগ নয় বরং উপস্থিতি ও উচ্চস্বরে কথা বলাই সাফল্যের পরিমাপ। এনসিপি একটি নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেছিল এই প্রতিশ্রুতিতে যে তারা পুরনো দলগুলোর ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে এক নতুন ধারা প্রতিষ্ঠা করবে। তারা বলেছিল তাদের রাজনীতি হবে গণমুখী, জনগণের অংশগ্রহণ ভিত্তিক এবং স্বচ্ছতায় পরিপূর্ণ। কিন্তু বাস্তবতা হলো 3 মাসের মধ্যে দলটির নেতারা যে ধরনের জীবনযাপন, বক্তব্য আর কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন তা দেখে মানুষ হতাশ। 5 তারকা হোটেলে ইফতার পার্টি, বিলাসবহুল গাড়ির বহর, দলীয় অভ্যন্তরে ফেসবুকে বিদ্রুপমূলক পোস্ট, এসব দৃশ্য অনেককেই মনে করিয়ে দেয় সেই পুরনো রাজনীতির গল্প, যেখানে আদর্শ নেই, আছে শুধু ক্ষমতার খেলা। এনসিপির প্রধান নেতা এখনো ঢাকাতেই সীমাবদ্ধ। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের যে মিডিয়া বা ফেসবুকে বক্তব্যেই তার সক্রিয়তা বেশি। আবার উত্তরাঞ্চলের একজন নেতার শতাধিক গাড়ি নিয়ে শোডাউনের ঘটনা দলীয় শৃঙ্খলার প্রশ্ন তোলে। কিছু নেতাকে শোকজ করা হলেও সেটা অনেকটাই জনমতের চাপে। ফেসবুকে পোস্ট, পাল্টা পোস্টের মধ্য দিয়ে নেতাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব সামনে চলে এসছে। যদিও কেউ কেউ বলছেন এটি গণতন্ত্রের প্রতিফলন, কিন্তু প্রশ্ন হলো এই দ্বন্দ্ব কি আদৌ গণতান্ত্রিক মত বিনিময় নাকি জনসংযোগ বিমুখ ক্ষমতার লড়াই? একই সঙ্গে সরকার ও সেনাবাহিনীর মধ্যে যে ঠান্ডা উত্তেজনা তৈরি হয়েছে তা একটি অনিশ্চিত ভবিষ্যতের আভাস দেয়। এই অবস্থায় ব্রিটেনে আসন্ন সফর, সেখানে তারেক রহমানের সঙ্গে সম্ভাব্য বৈঠকের আলোচনা বা গুজব এবং আন্তর্জাতিক মহলের চাপ সব মিলিয়ে একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে বাংলাদেশ। আমি প্রধান উপদেষ্টার সফরের কথা বলছিলাম। কিন্তু এমন গুরুত্বপূর্ণ সময় যদি এনসিপি নেতৃত্ব প্রশ্ন এড়িয়ে যায়, জনগণের স্বার্থকে পেছনে ফেলে দলীয় সুবিধা বেছে নেয়, তাহলে এ দলও শেষ পর্যন্ত সেই পুরনো রাজনীতিরই অংশ হয়ে থাকবে। নতুন বাংলাদেশের স্বপ্ন কেবল বক্তৃতা আর ব্যানারে রাখা যাবে না। সেটি বাস্তবায়নের জন্য দরকার সাহসী নেতৃত্ব, স্বচ্ছ কর্মসূচি এবং সর্বোপরি জনগণের সঙ্গে অটুট সংযোগ। এনসিপির সামনে এখনো সময় আছে,
কিন্তু এই সময় সীমিত। এখনই যদি তারা মাঠে না নামে, দেশের প্রতিটি কোণায় নিজেদের বার্তা না পৌঁছায়, তবে নির্বাচনের সময় তাদের অবস্থান জনবিচ্ছিন্নই থাকবে। বাংলাদেশের মানুষ আর রূপকথা চায় না, তারা চায় প্রকৃত গণতন্ত্র, ন্যায় বিচার এবং নৈতিক নেতৃত্ব। এনসিপির উচিত এখনই সিদ্ধান্ত নেয়া, তারা কি সত্যিই একটি নতুন বাংলাদেশ গড়তে চায়, নাকি কেবল নতুন মুখে পুরনো খেলা খেলবে। শেষ করবার আগে আবার ছোটবেলার একটা গল্প দিয়ে শুরু করি, মূল কথাটা বলবার আগে। আমরা অনেকেই নানা দাওয়াতে যাই, নানা ইনভাইটেশন আমাদের সবারই থাকে, বিশেষ করে বিয়ের অনুষ্ঠানে যাই, অনেক সময় বড় গ্যাদারিংয়ে আমরা যাই। গল্পটা এরকম, ছোটবেলায় একটা বিয়ের অনুষ্ঠানে খেতে বসছি আমাদের পাশে, তখন আমি অনেক ছোট, কিন্তু এই বয়স আমার সেই গল্পটা মাথায় আছে। তো খাবার দেয়া হচ্ছে, প্রথমে বাংলাদেশে যেটা হয়, প্রথমে কাবাব, তারপরে রোস্ট, তারপরে হয়তো খাসি বা গরুর রেজালা। তো ভদ্রলোক প্রত্যেককে রোস্ট দেওয়া হচ্ছে, ওনাকেও দেওয়া হচ্ছে, উনি খাচ্ছেন। পরে যখন রেজালার পার্টটা আসলো, উনি বললেন আমি তো এগুলো খাই না, আমাকে একটা রোস্ট দাও। এরকম করে 2-3 বার তিনি একটার পর একটা রোস্ট খেলেন। খাবার পরে তিনি এক সময় বললেন, আচ্ছা একটু রেজালাটা দাও, আমি একটু চেক করে দেখি, টেস্ট করে দেখি। সো এই হচ্ছে আমাদের প্রবণতা। আমরা নিজেদের বাড়িতে কি খাই না খাই সেটা বিবেচনা করি, অন্য জায়গায় গেলে এরকম কিছু প্রবণতা থাকে। যেমন ধরেন, কোনো অনুষ্ঠানে আপনি গেলেন, এখন তো বাফেট খাবার সবাই বোঝেন, অনেক রেস্টুরেন্টও আছে বাফেটে, না প্লেট ভর্তি করে খাবার নেন। প্রথমত একটা প্লেটে সব খাবার ভরা দেখতে কিন্তু খারাপ লাগে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি প্লেট ভরে এত খাবার নিচ্ছেন সেটা আপনি খেতে পাচ্ছেন না, খাবারটা নষ্ট করছেন। বাফেট ডিনারের বা লাঞ্চের একটা নিয়ম তো সবাই আমরা জানি, যে আপনার যত খুশি আপনি খাবেন, টাকা দিয়ে খেতে এগুলো যত খুশি আপনি খেতে পারবেন। কিন্তু প্রথমত আপনি দেখতে একটা অরুচিকর কাজ করেন, দ্বিতীয়ত আপনি এত খাবার নেন, সেটা নষ্ট করেন, খেতে পারেন না। আপনার থেকে একটা রেস্টুরেন্ট যে টাকাটা নেয়, সেটা কিন্তু আপনি যতটুকু খেতে পারবেন আপনাকে তারা বঞ্চিত করছেন, কিন্তু খাবার নষ্ট করবার কিন্তু কোনো অধিকার আপনার নেই। সো এটা প্রায় অনেকেই করেন, মনে করেন অন্য জায়গায় খেতে এসে আছে, নেই, পারেন না, খান না শেষ পর্যন্ত। এই যে খাবারের অপচয়, এটা কিন্তু খুবই ক্ষতিকর একটা দিক সমাজের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য, এবং দেখতেও খুব খারাপ। এবং যে কারণে এখন পৃথিবীর অনেক দেশের অনেক রেস্টুরেন্ট এটা করা হয়েছে, যে আপনি বাফেট খাবার খেতে গেলে আপনি যদি খাবার নষ্ট করেন, আপনি যত খুশি খান, কিন্তু খাবার যদি আপনার প্লেটে অতিরিক্ত থাকে, আপনাকে কিন্তু ফাইন দিতে হবে। বাংলাদেশে সেটা চালু হয়নি, এটা অনেকের জন্য ভালো, কিন্তু সেই ফাইন দেয়া না দেওয়াটা বড় প্রশ্ন হচ্ছে যে রুচির প্রশ্নটা, সেটা যেন আমাদের সবার মাথায় থাকে। কোনটা দেখতে শোভন সুন্দর, সেটা যেন মাথায় থাকে। আপনি একটা প্লেট নষ্ট করেছেন, খেয়েছেন, কিছু দরকার হলে আরেকটা প্লেট নিয়ে খান, তাতে অবশ্য অনেক জায়গায় প্লেট কাউন্ট করা হয়, কিন্তু আপনি আপনার প্লেটেই কিন্তু বারে বারে খাবার নিতে পারেন, অল্প অল্প করে। সব খাবার একসঙ্গে নেবার দরকার নেই। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।